বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা অন্যান্য সাবজেক্টের তুলনায় বাংলায় একটু বেশিই খারাপ করে। দেখা যায় যে অন্য সাবজেক্টে এ প্লাস থাকলেও বাংলায় মিস হয়ে যাচ্ছে। আবার বাংলায় অকৃতকার্য হওয়ার সংখ্যাও কিন্তু একেবারে কম না। এখন সামগ্রিকভাবে এর প্রধান কারণ তো একটাই যে তোমরাই বাংলাকে একটু কম গুরুত্ব দাও। ভাবো যে এটা তো সহজ, পরীক্ষার আগে একটু গল্পগুলো পড়লেই হয়ে যাবে। এটা তো একটা ভুল অবশ্যই। এছাড়াও আরো কিছু কারণ থাকে। আজকে সেগুলোই আলোচনা করার চেষ্টা করব যে কোন ভুলগুলো আমরা বাংলায় করি যার কারণে বাংলায় আমাদের এ প্লাস মিস হয়ে যায় এবং ভালো নাম্বার পেতে হলে এ প্লাস পেতে হলে আমাদের কি বিষয় মেনে চলতে হবে। তাহলে শুরু করা যাক। আমরা বাংলা ১ম পত্রের এমসিকিউ দিয়ে শুরু করি। এই যে এইটা কিন্তু বাংলায় খারাপ করার একটা বড় কারণ। যারা একটু দুর্বল শিক্ষার্থী তাদের জন্য বলছি যে অন্য সাবজেক্টগুলাতে যে সুযোগটা আমরা পাই যে ১ম পত্রে একটু খারাপ করলে সেকেন্ড পেপার দিয়ে সেটা মেকআপ করার সুযোগ থাকে। বাংলা ১ম পত্রের এমসিকিউ এ কিন্তু এই সুযোগটা আমরা পাই না। কারণ সেকেন্ড পেপারে এমসিকিউ নেই। কাজেই এই ১ম পত্রের এমসিকিউ এ তোমাকে আলাদাভাবে পাস করতে হবে। আর এখানেই সমস্যাটা হয়ে যায়। কারণ এটা একদম ১ম দিন পরীক্ষা হয়। আমাদের অনেক ভুল ত্রুটি থাকে, অনেক না বোঝার ব্যাপার থাকে। যেগুলোর কারণে আমরা নাম্বার কম পেয়ে যাই এবং পরের পেপার দিয়ে এটা আর ফিল আপ করার সুযোগটা থাকে না। আর যে ভুলটা এই ১ম পরীক্ষায় হয় তার মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই ১ম পত্রের এমসিকিউ এর ক্ষেত্রে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়। কারণ তোমরা আপাতদৃষ্টিতে কি মনে করো যে আমাদের ৩০ টা প্রশ্ন থাকবে এবং ৩০ মিনিট আমরা সময় পাবো। তার মানে প্রতিটা প্রশ্নের জন্য ১ মিনিট। বিষয়টি কিন্তু মোটেও এত সহজ না। তোমার এই ৩০ মিনিট কখনোই তুমি পরিপূর্ণ পাবে না। হতে পারে যে তুমি বেল পড়ার সাথে খাতাটা পাবে না এবং তোমাকে হাজিরা শিটে সাইন করতে হবে। যে শিক্ষক পরীক্ষার হলে ডিউটি দিবেন তিনি তোমার খাতা চেক করে সাইন করবেন এবং তোমাকে যে হাজিরা শিটে সাইন করতে হবে সেখানে একটা বড় নাম্বার লিখতে হবে যেটা লিখতে কিন্তু অনেক সময় লাগে। তোমাদের এমসিকিউর উপরে একটা নাম্বার থাকবে ওএমআর শিটে, সেই নাম্বারটা তোমাদের লিখতে হবে। তো এই যে এত সবকিছু করতে অনেক সময় চলে যায়। তো আমি ধরে নিচ্ছি যে এইসব করতে বড়জোর তোমাদের ৫ মিনিট সময় লাগবে। এই ৫ মিনিট বাদে তোমরা কিন্তু ২৫ মিনিট সময় পাচ্ছ। আর এই ২৫ মিনিটে তোমাকে ৩০ টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, যার জন্য তোমার সময় কিন্তু ১ মিনিট আর থাকে না। ৪০ থেকে ৫০ সেকেন্ডের মধ্যে প্রতিটা অ্যান্সার তোমাকে করতে হবে। এর মধ্যে বেশ কিছু প্রশ্ন থাকবে ছোট, যেগুলো হয়তোবা ৪০ সেকেন্ডে করা যাবে। বেশ কিছু প্রশ্ন থাকবে বড়, বিশেষ করে বহুপদী যে প্রশ্নগুলো থাকে, সেগুলো কিন্তু তোমাকে একটু বেশিক্ষণ সময় দিয়ে প্রশ্নটা পড়তে হবে, বুঝতে হবে। ছোট উদ্দীপক থাকে, সেখানেও একটু বেশি সময় দিতে হবে। তাহলে গড়ে তুমি মনে করো যে ৪৫ সেকেন্ডের মধ্যে তোমাকে একটা অ্যান্সার লিখতে হবে। আর তোমরা খাতা পড় কি করো? আগে এদিক ওদিক তাকাও যে ও এটা পারে কিনা, ও এটা পারে কিনা। এগুলো করার কিন্তু একেবারেই সময় নেই। বিশ্বাস করো, একেবারেই সময় পাওয়া যাবে না। তোমাকে যেটা করতে হবে, প্রশ্ন পাওয়ার সাথে তোমার ২ নাম্বার প্রশ্নের আগে তুমি যখন ১ নাম্বার প্রশ্ন পড়বে, প্রশ্ন পড়ার সাথে তোমাকে ওই অ্যান্সারটা করতে হবে। তুমি যদি মনে করো যে এটা আমি ফিরে এসে আবার পড়বো, আবার চিন্তা করব, আগে যেগুলো পারি সেগুলো অ্যান্সার করি, এগুলোর কিন্তু এত সময় পাওয়া যাবে না বাংলা ১ম পত্রের ক্ষেত্রে। কারণ আবারও মনে করিয়ে দিচ্ছি, ১ম পরীক্ষায় আমাদের অনেক কিছুই ১ম বার দেখি, অনেক কিছু বুঝতে হয়। তোমার হাজিরা শিটে তোমার নামটাও কিন্তু খুঁজে পেতে সময় লাগতে পারে। কাজেই তুমি যখনই প্রশ্নটা পড়বে, সাথে অ্যান্সার করে যাবে। এরপর ২ নাম্বার পড়বে, অ্যান্সার করে যাবে। ৩ নাম্বার পড়বে, অ্যান্সার করে যাবে। এরপরে ৪ নাম্বার পড়বে। যদি না পারো সেক্ষেত্রে প্রশ্নে হালকা একটু মার্ক করে রাখবে যে বাকি সবগুলো শেষ হয়ে গেলে আবার ৪ নাম্বারটা যাতে তোমার চোখে সহজে পড়ে। প্রশ্নে কিন্তু বেশি আঁকাআঁকি করা যাবে না। কাজেই ওভাবেই সাবধানে তোমাকে চিহ্ন দিতে হবে। এইভাবে তোমাকে শুরু থেকে টাইম ম্যানেজমেন্টটা একদম সিরিয়াসলি নিতে হবে। না হলে কিন্তু ভালো অ্যান্সার করা যাবে না। এরপর দেখা যাক আমরা সৃজনশীল প্রশ্নে কিভাবে একটু ভালো অ্যান্সার করতে পারি। সৃজনশীল প্রশ্নেও টাইম ম্যানেজমেন্ট একটা বড় বিষয়। আমাদের ৭ টা সৃজনশীল অ্যান্সার করতে হয়, যেটা কিন্তু মোটেও সহজ কথা নয়। আর আমাদের ২.৫ ঘন্টায় এই ১০ মিনিট কিন্তু তোমাকে হাতে রাখতে হবে। এই ১০ মিনিটে তোমাকে কি করতে হবে? আবারও স্যার তোমার খাতায় সাইন করবে। তোমাকে হাজিরা শিটে সাইন করতে হবে। ওই সেম একটা নাম্বার
বড় একটা নাম্বার লিখতে হবে তোমাকে। এরপর যদি তোমার এক্সট্রা পেপার লাগবে তো অবশ্যই সেটা চেয়ে নিতে হবে। সেটা আবার মার্জিন টানতে হবে, নাম-টাম লিখতে হবে। তো এই যে সবকিছু করতে কিন্তু অনেক সময় চলে যায়। কাজেই আমি ধরে নিচ্ছি যে ১০ মিনিট তো লাগবেই। এর চেয়েও বেশি লাগতে পারে। তবে আমরা ১০ মিনিটই ধরে নিই। তো এই ১০ মিনিট বাদে আমরা ধরে নিচ্ছি যে ১৪০ মিনিটে আমাকে ৭ টা অ্যান্সার করতে হবে। তার মানে প্রতিটা প্রশ্নের জন্য আমি ২০ মিনিট করে সময় পাচ্ছি। আর এই ২০ মিনিটে তোমাকে একটা সৃজনশীল অ্যান্সার করতে হবে। এটা ১ম যে ২-৩ টা প্রশ্ন আমরা লিখে ফেলি সেগুলো কিন্তু একটু বড় হয়ে যায়। দেখা যায় যে ০.৫ ঘন্টা চলে যাচ্ছে একটা প্রশ্নের উত্তর লেখা শেষ হয় না। যার ফলে শেষের প্রশ্নগুলোর উত্তর খুবই খারাপ হয়ে যায়। এটা কিন্তু কখনোই করা যাবে না। তোমাকে একদম ১ম প্রশ্ন থেকে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে যে ২০ মিনিটের বেশি আমি লিখব না। এখন ঘড়ি ধরে তো হুবহু ২০ মিনিট থাকা যায় না। ধরা যাক যে ২১ মিনিট বা ২২ মিনিটও হয়ে যেতে পারে। কিন্তু তোমার মনোবলটা কিন্তু এরকমই থাকা উচিত। এখন ২০ মিনিট সময় তো পেলে, এর মধ্যে তুমি যে অ্যান্সারটা লিখবে সেটা কিভাবে লিখবে? অবশ্যই সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। অনেকে একটা কমন ভুল করে সেটা হচ্ছে পাঠ পরিচিতি মুখস্থ করে ফেলে। তারপরে পাঠ পরিচিতির যে ২-১ টা আকর্ষণীয় লাইন আছে, কিছু শব্দ আছে তাদের কাছে খুব ভালো মনে হয় যেগুলো লিখলে খুব ভালো নাম্বার পাওয়া যাবে। কিন্তু তারা ভুলে যায় যে তারা একাই কিন্তু শিক্ষার্থী না যারা ওই পাঠ পরিচিতিটা আছে, যাদের কাছে ওই বইটা আছে। হাজার লাখ শিক্ষার্থীর কাছে একই বই আছে, তারা একই লাইন পড়ছে। কাজেই শিক্ষক তো জানে যে এটা আসলে তুমি কোথা থেকে লিখছো। আর মুখস্থ জিনিস দিয়ে কিন্তু কখনোই ভালো নাম্বার আশা করা যায় না। সৃজনশীল এই শব্দটার মানে কি? তুমি নিজে সৃজনশীল হবে, তুমি নিজের মতো করে গুছিয়ে লিখবে। তুমি যখন তোমার কোনো ছোট ভাই-বোন যারা 5 এ পড়ে বা 4 এ পড়ে ওদেরকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করো, তখন কি তুমি আশা করো যে ওরা তোমার মতো সুন্দর করে গুছিয়ে লিখবে? তুমি কিন্তু জানো যে ওদের বয়সটা যেরকম ওরা সেইভাবে লিখবে। তার মধ্যে যদি কেউ ভালো করে কথা বলতে পারে সেটা আমাদের চমৎকৃত করে। সেইম বিষয়টা শিক্ষকের ক্ষেত্রেও ঘটে। শিক্ষক কিন্তু তোমার কাছে আশা করে না যে তুমি চমৎকার একটা বইয়ের ভাষায় লিখতে পারো। এতটা সুন্দর লেখা কিন্তু শিক্ষক আশা করেন না। তিনি জানেন যে তোমার লেভেলটা কিরকম। এর মধ্যেও কিন্তু সুন্দর করে গুছিয়ে লেখা যায়। আর যারা লিখতে পারে অনেকেই কিন্তু লিখতে পারে। যারা লিখতে পারে তারাই বেশি নম্বর পায়। কাজেই পাঠ পরিচিতি মুখস্থ করতে পারো যদি তোমার ওই শব্দগুলো, ওই বাক্যগুলো নিজের মতো করে নিজের ভাষায় লেখার ক্ষমতা থাকে, সেক্ষেত্রেই তুমি পাঠ পরিচিতি পড়বে। অবশ্যই এটা আগে থেকে পড়ে আগে থেকে গুছিয়ে রাখতে হবে যে এই যে পাঠ পরিচিতিটা আমি পড়ছি, এই কথাগুলো আমি নিজের মতো করে কিভাবে লিখব। তারপরে তুমি এই সৃজনশীলের যেকোনো অ্যান্সারই কিন্তু সেটা করা যাবে। হাতের লেখার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সৃজনশীলে ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে। এখন অনেকের হাতের লেখাই তো আর ভালো হয় না। সবার ভালো লেখা সম্ভবও না। কিন্তু খারাপ লেখার মধ্যেও কিন্তু গুছিয়ে লেখা যায়। যেমন ধরো লাইনগুলো যাতে সোজা হয়, পর্যাপ্ত মার্জিন থাকে, পর্যাপ্ত স্পেস থাকে। স্পেসটা আমরা কোথায় রাখবো? ধরো আমরা একটা পৃষ্ঠায় শুরু করছি ১ নং প্রশ্নের উত্তর। লিখছি। মানে জ্ঞানমূলক উত্তর লিখতে তো খুব বেশি জায়গা লাগে না। ওই পৃষ্ঠায়ই সুন্দর করে অনুধাবনটারও অ্যান্সার করা যায়। এখন তুমি চাইলে ওই পৃষ্ঠার শেষে তোমার হাতের লেখার মাপ অনুযায়ী নাম্বারের যে উত্তরটা থাকে প্রয়োগমূলক, সেটার উত্তর শুরু করতে পারো। অথবা জায়গাটা তুমি ফাঁকা রেখে দাও। তুমি পরের জায়গা থেকে শুরু করতে পারো। আবার শেষ হলেও তোমার জায়গাটা কতটুক থাকে সেটা বিচার করে তুমি শুরু করো। এখন ধরো শেষ হয়ে গেল। তোমার অন্য একটা পৃষ্ঠার অর্ধেক পর্যন্ত তোমার শেষ হয়ে গেল। তুমি কি ওই পৃষ্ঠাতে আরেকটা প্রশ্নের উত্তর লেখা শুরু করবে? তুমি তো বুঝতেই পারছো যে যতটুকু জায়গা আছে আমি এর পরের উত্তরটা ২ নাম্বার প্রশ্নের জ্ঞানমূলকের অ্যান্সারটা খুব সুন্দর করে লেখা যাবে। কিন্তু এইটা করা ঠিক হবে না। তুমি ওই যে অর্ধেক বা অর্ধেকের কম যে জায়গাটা থাকবে একটা প্রশ্নের উত্তর লেখা শেষে, সেই জায়গাটা ছেড়ে দাও। তুমি আবার নতুন একটা পৃষ্ঠা শুরু করো। হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে এতে খাতায় অপচয় হচ্ছে, এত জায়গা কেন ছেড়ে দিব? কিন্তু এটা হচ্ছে তোমার খাতার সৌন্দর্য। তোমার গুরুত্ব দেওয়ার যে একটা বিষয় আছে যে আরেকটা প্রশ্নের উত্তর আমি শুরু করছি, সেই প্রশ্নের উত্তরটাও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আমি এটা নতুন একটা পৃষ্ঠায় শুরু করতে চাই। সেটা কিন্তু তোমার একটা ভালো ছাত্র হিসেবে এই পরিচয়টা বহন করে যে তোমার কাছে প্রতিটা প্রশ্নের উত্তরই গুরুত্বপূর্ণ। তবে যদি কোনো একটা পৃষ্ঠায় অর্ধেকের আগেই শেষ হয়ে যায় একটা প্রশ্নের উত্তর, সেক্ষেত্রে কিন্তু ওটা বেশি অপচয় হবে, সেটা আবার বেশি চোখে লাগবে এবং সেক্ষেত্রে তুমি কিন্তু ওই পৃষ্ঠায় শুরু করতে পারো। তবে অর্ধেক বা অর্ধেকের বেশি যখনই চলে যাবে সেখানে আর নতুন কোনো অ্যান্সার শুরু না করাই ভালো। এরপরে দেখা যাক ধাপে লেখা। তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নের অ্যান্সার কিভাবে করতে হয়
এটা মনে রাখতে হবে তোমার যতগুলো নাম্বার থাকবে ততগুলো ধাপেই কিন্তু লেখা উচিত। যেমন ধরো অনুধাবনে তুমি ২ টা ধাপে লিখবে। ১ম এ একটা জ্ঞানমূলক, পরে আরেকটু ব্যাখ্যা করবে। অনুধাবন করে যেটা মনে হচ্ছে সেটা লিখবে। গ নাম্বারে ৩ টা ধাপে লিখবে। ঘ নাম্বারে ৪ টা ধাপে লিখবে। এভাবে লিখলেই কিন্তু তোমরা বেশি নম্বর পাবে। আরেকটা বিষয় তোমরা গুরুত্ব দিতে পারো, সেটা হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করা। ধারাবাহিকতা মানে হচ্ছে তোমার শুরুতে তো ক বিভাগ থাকে যেখানে আমাদের গদ্য থেকে অ্যান্সার করতে হয়। তারপর পদ্য থেকে, তারপরে তোমার সহপাঠ থেকে। তো এই যে ১, ২, ৩, ৪ এভাবে ধারাবাহিকভাবে প্রশ্ন থাকে। তুমি যদিও সবগুলো অ্যান্সার করবে না, কিন্তু চেষ্টা করবে যে ধারাবাহিকভাবে আমি লিখব। আমি যাতে সহপাঠের অ্যান্সারটা আগে না করি বা পদ্যের অ্যান্সারটা আগে না করি। এটা যে খুব একটা সমস্যা সেটা বলছি না। এটা করলে নাম্বারও কাটা যাবে না। তবে তুমি যদি ধারাবাহিকভাবে উত্তরগুলো লেখো, তাহলে শিক্ষক বুঝবেন তুমি সবগুলো প্রশ্নের উত্তরই জানো, যে কারণে তুমি শুরু থেকে লিখছো। তুমি যখন শেষের প্রশ্নটা আগে লিখবে, তার মানে কি? শিক্ষক আগেই বুঝে যাবেন যে তুমি ওই শুরুর প্রশ্নগুলো অত ভালো পারোনি। কাজে এটা কিন্তু একটা এরকম ইমপ্রেশন তৈরি করবে যে তোমার সবগুলো প্রশ্নের উত্তর ভালো জানা নেই। কাজেই তুমি চেষ্টা করবে ধারাবাহিকভাবে উত্তর লেখার। যদিও এরকম পরেরটা আগে লিখলে নাম্বার কাটা যাবে না, তবে ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে এটা কিন্তু একটা ভূমিকা পালন করে। তাহলে এই বিষয়গুলো আমরা ১ম পত্রের ক্ষেত্রে লক্ষ্য রাখবো। আর ২য় পত্রের ক্ষেত্রে যে বিষয়গুলো মানতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাকে ব্যাকরণে কিন্তু অনেক বেশি গুরুত্ব দিতে হবে। কারণ এখানে ৩০ নম্বরে ৩০ই পাওয়া যায়। কাজেই তুমি সবার আগে ব্যাকরণটা অ্যান্সার করার চেষ্টা করবে। যদি তুমি সব ঠিকঠাক পারো, তাহলে সবার আগে অবশ্যই ব্যাকরণ, কারণ ধারাবাহিকভাবে আমরা এটাই তো আগে পাচ্ছি। ব্যাকরণের অ্যান্সারটা করার পর যখন একজন শিক্ষক দেখবেন যে তুমি ৩০ পেয়েছো বা ২৯ বা ২৮ ও পেয়েছো, তখন কিন্তু তিনি এর মধ্যে তোমার সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন যে তুমি শিক্ষার্থী হিসেবে ভালো, মনোযোগী, এবং এর প্রভাবটা পড়বে নির্মিতি অংশে নাম্বার দেওয়ার ক্ষেত্রে। কাজেই চেষ্টা করবে আগে ব্যাকরণের অ্যান্সারটা করে তারপরে নির্মিতি অ্যান্সার করবে, এবং সেক্ষেত্রেও ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে। তোমাদের প্রশ্নটাও কিন্তু চমৎকারভাবে গোছানোই থাকে। যে প্রশ্নটা আগে করলে ভালো হবে, সেই প্রশ্নটাই আগে থাকে। যেমন নির্মিতির ১ম এই দেওয়া থাকে পারিভাষিক শব্দ, যেটা এমনিতেই আগে অ্যান্সার করা উচিত ছিল। এরপর ধীরে, ধীরে সবশেষে থাকবে রচনা। রচনা আমাদের পরে অ্যান্সার করাই ভালো। অনেক শিক্ষার্থী রচনা আগে অ্যান্সার করে, এটা একেবারেই উচিত না। কারণ রচনার জন্য টাইম ম্যানেজ করাটা একটু সমস্যা হয়ে যায়। যে রচনা একটু বড় লিখতে গিয়ে শেষে আর অন্য বিষয়গুলো ভালো করে শেষ করা হয় না। কাজেই রচনা অবশ্যই সবার শেষে অ্যান্সার করবে। মোটামুটি এই বিষয়গুলোকে গুরুত্ব দিলেই আমার মনে হয় যে বাংলায় A+ মিস হওয়ার কথা না। আশা করি তোমাদের কাজে লাগবে এবং ভালো নম্বর পাবে। সবার প্রতি শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থেকো।